আমরা সবাই প্রত্যেকদিন পরিশ্রম করি, কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথেই কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত, নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে। এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই বিকাশের। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পাটি আমরা শূন্যে উত্তোলিত করি, তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার উপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি। ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই, আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি। এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি, পড়ে যেতে পারি। অনেকবার পড়েও যাই, কিন্তু তারপরে কি হয়, আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই। আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এমন জীবনেও হয়। জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন। এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে, পরাজয় হতেই পারে, কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব। তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। তাই নিজেকে বাধা দেবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনের যাত্রাপথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক, কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই। এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন হলো, যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত। এর একটা বড়ই সহজ উত্তর আছে, দর্পণ। আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে। এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত, তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে। শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন। কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয়, কখনো পথপ্রদর্শনের প্রয়োজন হয়, কখনো তিরস্কারের প্রয়োজন হয়, কখনো কটু সত্যের প্রয়োজন হয়, বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয়। যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে মানুষ নিজের আশেপাশে দেখে, অন্য কাউকে খোঁজে, ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে। সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে। কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না। কখনো কোনো পাখিকে দেখবেন, একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে,
একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায়, তার বাসা নষ্ট করে দিয়ে যায়। সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে। সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে। সে নিজেই কর্ম করে, একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে। প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি, কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে। তার সম্মুখীন হতে হবে আমাদের, আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই। তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে, আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক। আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন, তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন, সেই শক্তি আমাদের মনেই নিহিত। শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন। এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি, তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি, সূর্যকে বেশি গুরুত্ব দিই। কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে, সারাদিন আমাদের প্রকাশ প্রদান করে। তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয়, বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই। ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না, তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয়? চন্দ্রমা। যখন চাঁদ পূর্ণিমার রাত আসে, তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায়। একটা ছোট্ট বালক, ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না, সে ব্যাকুল হয়ে পড়ে, আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই, তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই। এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে, কখনো লুপ্ত হয়ে গিয়ে, কখনো আবার জাগ্রত হয়ে ওঠে, এই সংসারকে প্রকাশ প্রদান করে। সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে। অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয়। যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন, তাতে কিছুই যায় আসে না। যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আসার আলো ফুটিয়ে তুলতে পারেন, তাতেও কিন্তু আপনার জীবন সার্থক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে। কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত। আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক। আমাকে বলুন, আজ আপনি বর্তমানে যাই হন না কেন, সেটা এমন কেন? তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন। সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে। ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে। আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, শুধু কল্পনা করবেন না। যা কিছুই আপনি পেতে চান, তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন এবং মস্তিষ্ক, এই দুই হল মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি বলবেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই তো সমান। না, যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন। প্রথম, মন। এই মন অত্যন্ত চঞ্চল হয়। এর নিজের কোনো বিবেক থাকে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। এই মন শুধু বয়ে চলে। আর দ্বিতীয় হলো মস্তিষ্ক, সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে।
এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবলও হয়। বেশিরভাগ সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে। সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয়, কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে। কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে। সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান, তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন, পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন। হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল, কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন। আস্তে আস্তে এই মন, যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল, আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে। প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে, আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন। আর যদি যুদ্ধের কথা বলি, সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত। আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ। যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয়, তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয়, কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন। কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয়, নিজের মনের সাথে, নিজের মানসিকতার সাথে হয়, তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে। এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন, সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয়। এবার যদি এই মন আপনার উপরে বিজয় লাভ করে, তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন। কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন, তাহলে এই সমগ্র সংসারে এমন কোনো স্থান নেই, এমন কোনো রণভূমি নেই যেখানে আপনি জয়লাভ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই যে সূচ দেখছেন, এর স্বভাব হলো গেঁথে যাওয়া। আর যদি এটা গেঁথে যায়, তাহলে এটা যন্ত্রণা দেবে। আর এটা হলো সুতো। যদি এই সুতোটা কোনো ঘড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘড়িটা ওড়ানো হয়, তাহলে অন্য কোনো ঘড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে। কিন্তু যদি সূচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে, কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে। এটাই হলো সংগঠনের শক্তি। যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন, তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে। এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে। কিছু মানুষ একত্রিত হন, কিছু নতুন নির্মাণ করেন। কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি, কার সাথে আছি। যদি আপনি সুতো হন আর ঘড়ির সাথে যুক্ত হন, তাহলে হয় অন্য ঘড়ি কাটবেন বা অন্য কোনো ঘড়ি আপনাকে কাটবে। কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি নির্মাণ করতে পারবেন, জোড়ার কাজ করতে পারবেন, শ্রেষ্ঠ কর্ম করবেন। এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম কে করলেন আর কে নিজের প্রাণ হারালেন? রেশমের কীট। আর লাভবান কে হলেন? মনুষ্য জাতি। এর দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? যে এই সংসারে আমরা যে কর্মই করি, সৎকর্ম করি বা অপকর্ম করি, তার থেকে লাভবান যে কেউ হতে পারেন। আমাদের বন্ধু হোক, পরিবার পরিজন হোক বা সংসারের যে কোনো ব্যক্তি হোক, যে কেউ লাভবান হতে পারেন, কিন্তু সেই কর্মের ফল কিন্তু আমাদেরই ভোগ করতে হয়। যদি আপনি সৎকর্ম করেন, তাহলে তার শুভ ফল আপনিই পাবেন। তার থেকে লাভবান হয়তো এই সংসারে যে কেউ হতে পারেন। সেরকমই যদি আপনি অপকর্ম করে থাকেন, তার থেকে সংসারের যে কোনো ব্যক্তি যতই লাভবান হোক না কেন, তার থেকে ক্ষতি আপনাকেই ভোগ করতে হবে। তাহলে আপনি কি সুফল চান
নাকি ক্ষতিগ্রস্ত হতে চান সেটা নির্ভর করছে আপনার কর্মের ওপর। তাহলে ভেবেচিন্তে কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রতিষ্ঠা এবং চরিত্র মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। যখন মানুষ ধন অর্জন করে, ঐশ্বর্য লাভ করে, জীবনযাপনের সামগ্রী ক্রয় করতে পারে, তখন সে প্রতিষ্ঠিত হয়। আর এই চরিত্র, সেটা হলো মানুষের শ্রেষ্ঠ স্বভাব আর তার সৎকর্ম, এইসবের ফল। মানুষ এই প্রতিষ্ঠাকেই নিজের জীবনের অস্তিত্ব বলে মনে করে ফেলেন, আর সেটা অর্জন করার জন্য সবকিছু করতে প্রস্তুত হয়ে যান, এমনকি নিজের চরিত্রকেও বাজি রাখতে প্রস্তুত হয়ে যান। কারণ মানুষ একটা কথা জানেন না, যে যদি প্রতিষ্ঠা নাশ হয়ে যায় তাহলে তার দ্বারা কিন্তু জীবন নাশ হয় না। আবার পরিশ্রম করে, নিরন্তর প্রয়াস করে প্রতিষ্ঠা আবার অর্জন করা সম্ভব। কিন্তু একবার যদি আপনার চরিত্র নাশ হয়ে যায় তাহলে আপনার জীবন পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, এই কথাটা নিশ্চিত। আর আবার এই চরিত্র নির্মাণ করা সম্ভব নয়। মানুষের জীবনের আসল অস্তিত্ব হলো তার চরিত্র। যদি কোনো ব্যক্তির চরিত্র অত্যন্ত শ্রেষ্ঠ মানের হয় তাহলে সে এই সংসারের সব কিছু লাভ করতে পারবে যেগুলো তার প্রয়োজন। হতে পারে সে যাবতীয় ভৌতিক সামগ্রী সেই মাত্রায় হয়তো সে নাও পেতে পারে যতটা আমরা কামনা করছি, কিন্তু তার জীবন এবং তার অন্তর্মন সুখ এবং আনন্দ দ্বারা পরিপূর্ণ হয়ে থাকবে, এই কথাটা নিশ্চিত। সেই জায়গায় এমন অনেক ব্যক্তি যারা প্রতিষ্ঠিত, তারাও কিন্তু অন্তর্মন এবং জীবনের এই সুখ লাভ করতে পারেন না। এবার আপনি কি অর্জন করতে চান সেটা আপনাকে বুঝতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন, ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন। সে যাই হয়ে যাক না কেন, পরিশ্রম করতে থাকেন। স্বাস্থ্যের দিকে নজর দেন না, না উচিত সময় খাবার খান, না উচিত সময় ঘুমোতে যান, না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন, কিছুই না। ধন অর্জন করতেই থাকেন, করতেই থাকেন। আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন, তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে। এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন। শেষ পর্যন্ত কি হয়? আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই, ধন এখানেই থেকে যায়। দেখুন, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত। এই যে ধন, তার ব্যবহার করুন জীবনকে আরো ভালো করে তোলার জন্য। ধনের সদ্ব্যবহার করা উচিত, এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে। এই জীবনকে নিশ্চিত রূপে আরো শ্রেষ্ঠ করে তুলুন। কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না। এই জীবন উপভোগ করতে শিখুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে, অন্য সকলের বিষয়ে, তাদের জীবনের বিষয়ে, তাদের ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা। এটা হলো অনুচিত। কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন, বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন। উদাহরণ দিতে হলে বলবো, কোনো দাসকে দেখুন, ওকে দেখে লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে, অনুমান করে ফেলেন। আর এই রাজাকে দেখুন, উনি তো কত সুখী হবেন, উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ, কত সুখ সুবিধা আছে ওনার কাছে, ধারণা করে ফেলেন। তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে, তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না, শুধু অনুমান করতে পারবেন। আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না, কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী। কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে, অনেক বড় বড় রাজাকেও বিদূষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই। তাহলে আপনি অনুমান করে কি লাভ? কি পেলেন অনুমান করে?
সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না, তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না, কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না। কিছু করতে হলে ভালোবাসুন, সবার মধ্যে ভালোবাসা ছড়ান, সবার মধ্যে ধনাত্মক ভাব ছড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী, কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো, আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য। কিন্তু জীবন আসলে কি? জীবন হলো আপনারই প্রতিবিম্ব, একটা দর্পণ। অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন। যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন, তাহলে আপনি সামনে হাসি মুখী দেখতে পাবেন। এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন, তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন। শেষে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা। আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন। এটা হলো আপনারই উত্তরদায়িত্ব, তাকে পালন করুন। এই মনকে প্রসন্ন রাখুন, এই সংসারকে সুন্দর বলে মনে হবে। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কথায় আছে, অন্ধকারে প্রদীপ প্রজ্বলিত করলে চতুর্দিক আলোকিত হয়। কিন্তু যদি এই প্রদীপ আমি সূর্যের আলোর সম্মুখে সকালবেলায় প্রজ্বলিত করে রেখে দিই, তাহলে কি হবে? আপনি বলবেন যে এটা করে তো কোনো লাভই হলো না। সূর্যের প্রকাশের সামনে এই প্রদীপ আসলে কিছুই নয়। এবার এই চিন্তা ভাবনা প্রত্যেক দিন করতে হবে, আর একটা অমূল্য শিক্ষা পেতে হবে। মনে করুন যে আপনি মহাপুরুষের সামনে বসে আছেন, কোনো মহাজ্ঞানীর সামনে। তাহলে সেই ব্যক্তির সামনে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করবেন না, নীরব থাকুন, আর সেই ব্যক্তির সূর্যের প্রকাশের মতো জ্ঞান প্রাপ্ত করুন। যতটা পারবেন জ্ঞান লাভ করুন। যদি এমন কোনো সময়, এমন কোনো স্থানে আপনি আছেন যেখানে চতুর্দিক অন্ধকার, কারোর কাছেই জ্ঞান নেই, সেখানে নিজের জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করুন। এমন করলে দুদিক থেকেই আপনার লাভ হবে। আপনার জ্ঞান প্রাপ্তিও হবে, আর জ্ঞানের সঠিক প্রয়োগও করতে পারবেন। আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই সংসারে সাফল্য লাভ করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, পরিশ্রমের প্রয়োজন হয়, দৃঢ় নিষ্ঠার প্রয়োজন হয়, নিরন্তর চেষ্টা করা প্রয়োজনীয়। কিন্তু আরও কিছু আছে যা অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ। তা হলো ভালো বন্ধু। তাদের থাকা অত্যন্ত প্রয়োজনীয়। যদি ভালো বন্ধু থাকে, তাহলে সময় এলে তারা ঢাল হয়ে আপনাকে সুরক্ষা করবেন। সময় এলে অস্ত্রের মতো শত্রুকে সংহারও করবেন। যদি তিনি জ্ঞানী হন, তাদের মধ্যে সদ্গুণ থাকে, তাহলে এই সব গুণ আপনার মধ্যেও প্রবেশ করবে। তাহলে সাফল্যের জন্য ভালো বন্ধু পাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শুধু বন্ধু কেন, ভালো শত্রুও থাকা প্রয়োজনীয়। এবার আপনি ভাববেন, আমি কি বললাম? যদি আপনার জীবনেও ভালো অর্থাৎ শক্তিশালী শত্রু থাকে, তাহলে আপনিও শক্তিশালী হতে থাকবেন। এই শত্রু আপনাকে প্রেরিত করবে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠার। কখনো কোনো হরিণকে দেখুন, তীব্র গতিতে দৌড়তে থাকে। কেন তীব্র গতিতে দৌড়য়? এই কারণে নয় যে কোথাও তার জন্য মধুর ঘাস অপেক্ষা করে রয়েছে, না। সে এই কারণে তীব্র গতিতে দৌড়য় কারণ সেটা না করলে তার পেছনে একটি সিংহ আছে যে ওকে নিজের ভোজন করে ফেলবে। তাই জীবনে বিপদ, সংকট, এই সব কিছুও হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সম্মুখীন হতে শিখুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন।
এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না, শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে, যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন, যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের নিজেদের ভাবনা চিন্তাই জীবনের পথে অগ্রসর হতে বাধা দেয়। আমাদের চিন্তা ভাবনা আমাদের সীমাবদ্ধ করে দেয়। আমরা প্রত্যেক দিন পরিশ্রম করি, কিছু দেখি, কিছু লাভ করি, কোনো একটা স্থানে পৌঁছই, আর একটা সময় পরে মনে কেমন যেন একটা ভাবনা উৎপন্ন হয় যে আর কত দেখব, এত কিছু তো দেখে নিলাম, এত কিছু তো লাভ করলাম, এত সাফল্য অর্জন করলাম, আর কত লাভ করব। আর সেখানে আমরা থেমে যাই। এটা হয় আমাদের ভাবনার সীমাবদ্ধতার জন্য। কিন্তু যদি জীবনের কথা বলি, জীবন যদি আপনাকে সেই স্থানে পৌঁছে দেয় তাহলে তার পরবর্তী পথটাও জীবন আপনাকে নিশ্চিত রূপেই দেখাবে। প্রয়োজনটা হলো সেই পথটা দেখার এবং সেই পথে অগ্রসর হওয়ার। আর যেটা আমাদের জীবনযাত্রার সাথে হয় সেটা জীবনের সাথে এবং আত্মার সাথেও হয়ে থাকে। আমরা জীবনে প্রগতি লাভ করি, বিকাশ লাভ করি, কিন্তু একটা সময় পরে আমরা থেমে যাই। আমাদের সেটাই করলে চলবে না। এই জীবনযাত্রা, প্রগতি, বিকাশ, এই সব কিছুর সমাপ্তি তখনই সম্ভব যখন জীবন সমাপ্ত হবে। তাই নিজেকে বাধা দেবেন না, নিজের জীবনের উদ্দেশ্যকে সীমিত করবেন না। সামনে অগ্রসর হতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমরা সবাই প্রত্যেক দিন পরিশ্রম করি, কিন্তু আমাদের মনে কখনো না কখনো এই প্রশ্ন অবশ্যই আসে যে সবসময় জীবনে অগ্রসর হওয়ার জন্য সেই পথে কি চলা উচিত যেটা পূর্ণরূপে সুরক্ষিত, নাকি এমন পথেও চলা উচিত যে পথে একটু সংকটও আসতে পারে। এবার আমি আপনাদের বলবো যে বিকাশ কিভাবে হয়। ছোট্ট একটা উদাহরণ দিই বিকাশের। আমরা ছোটবেলায় কিভাবে হাঁটতে শিখি। যখন আমরা শিশু অবস্থায় থাকি তখন আমরা একটি পা মাটিতে রাখি, দ্বিতীয় পাটি আমরা শূন্যে উত্তোলিত করি, তারপর সেই পা আমরা আবার মাটিতে রাখি আর তার ওপর ভিত্তি করে আমরা আবার অন্য পাটা ফেলি। ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এবার এক্ষেত্রেও আমরা ছোট্ট একটা ঝুঁকি নিই, আর সেটা হলো যে আমরা পাটি শূন্যে উত্তোলিত করেছি। এতে বিপদ হলো এটাই যে আমরা ভুল করে নিজের ভারসাম্য হারাতে পারি, পড়ে যেতে পারি। অনেকবার পড়েও যাই, কিন্তু তারপরে কি হয়, আমরা আবার উঠে দাঁড়াই আর চলতে শুরু করে দিই। আর ঠিক এভাবেই আমরা হাঁটতে শিখে যাই। এমন জীবনেও হয়। জীবনেও এইভাবেই কর্ম করতে থাকুন। এমন কিছু কর্ম করলেন যার ফলে বিপদ আসতেই পারে, পরাজয় হতেই পারে, কিন্তু সেটা পার করলেই বিকাশ সম্ভব। তাই কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে, মানুষ নিজের আশেপাশে দেখে, অন্য কাউকে খোঁজে, ভাবে কেউ এসে তাকে সাহায্য করবে। সে আশা করে যে কোনো ব্যক্তি এসে তার হাত ধরবে আর সেই বিপদ থেকে তাকে মুক্তি দেবে। কিন্তু প্রকৃতি আমাদের এই শিক্ষা দেয় না। কখনো কোনো পাখিকে দেখবেন, একটা পাখি যখনই কোনো ঝড় আসে কি করে, একটা ঝড় এসে তার বাসা ভেঙে দিয়ে যায়, তার বাসা নষ্ট করে দিয়ে যায়। সেই পাখি কিন্তু অপেক্ষা করে না যে কে তাকে এসে সাহায্য করবে। সে কখনো আশা করে না যে কেউ এসে তাকে আশ্রয় দেবে। সে নিজেই কর্ম করে, একটা একটা করে খড়কুটো সে আবার জড়ো করে আর নিজের বাসা পুনর্নির্মাণ করে। প্রকৃতি আমাদের এটাই শেখায় যে আমরা নিজেরাই প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হতে পারি, কারণ ঝড় অর্থাৎ সংকট আমাদের সবার জীবনেই আসবে।
তার সম্মুখীন হতে হবে আমাদের, আর সেটাও নিজেদের শক্তি দ্বারাই। তার সম্মুখীন হওয়ার সময় নিজেদের সংযত করে রাখতে হবে, আর তার জন্য নিজের ওপর বিশ্বাস রাখা আবশ্যক। আর এই কথাটা বোঝাও আবশ্যক যে যত বড়ই সংকট আসুক না কেন, তার সাথে লড়াই করার মতো যে শক্তি প্রয়োজন, সেই শক্তি আমাদের মনেই নিহিত। শুধু সেই শক্তি খুঁজে নিন আর সেই বিপদের সম্মুখীন হন। এই সংসারের কোনো বিপদ আপনাকে বাধা দিতে পারবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনের যাত্রাপথে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক, কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই। এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা, আপনার ব্যবহার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রশ্ন হলো, যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত। এর একটা বড়ই সহজ উত্তর আছে, দর্পণ। আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে। এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত, তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে। শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন। কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয়, কখনো পথপ্রদর্শনের প্রয়োজন হয়, কখনো তিরস্কারের প্রয়োজন হয়, কখনো কটু সত্যের প্রয়োজন হয়, বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয়। যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় নিজেদের জীবনে ভবিষ্যতের বিষয়ে ভাবতে থাকে। কখনো উৎসাহিত হয়, কখনো চিন্তিত হয়, কখনো স্বপ্ন দেখে যে আমি ভবিষ্যতে গিয়ে খুব বড় কেউ হব, কখনো কল্পনা করে যে আমি কখনো সেই স্থানে গিয়ে পৌঁছব। দেখুন, ভবিষ্যতের কথা ভাবা অনুচিত কিছু নয়, কিন্তু এই ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে বর্তমানকে ভুলে যাওয়াটা অনুচিত। আজ মানে এই বর্তমান কিন্তু খুব আবশ্যক। আমাকে বলুন, আজ আপনি বর্তমানে যাই হন না কেন, সেটা এমন কেন? তার কারণটা কি? তার কারণ হলো অতীতকালে আপনার কর্ম আর আপনার নির্বাচন। সেই সকল কর্মের জন্যই আজকের এই বর্তমান কিছুটা এই রকম হয়েছে। ঠিক সেইভাবেই আপনার এই বর্তমান আপনার ভবিষ্যৎ রচনা করবে। ভবিষ্যতে এই বর্তমান অতীতকাল হতে চলেছে। আপনার ভবিষ্যতের আধার হলো এই বর্তমান। তাই শুধু স্বপ্ন দেখবেন না, শুধু কল্পনা করবেন না। যা কিছুই আপনি পেতে চান তার জন্য বর্তমানে থেকে কর্ম করুন। এই কর্মই আপনার ভবিষ্যৎ নির্মাণ করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি, সূর্যকে বেশি গুরুত্ব দিই। কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে, সারাদিন আমাদের প্রকাশ প্রদান করে। তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয়, বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই। ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না, তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয়? চন্দ্রমা। যখন চাঁদ পূর্ণিমার রাত আসে তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায়। একটা ছোট্ট বালক, ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না, সে ব্যাকুল হয়ে পড়ে, আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই, তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই। এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে, কখনো লুপ্ত হয়ে গিয়ে, কখনো আবার জাগ্রত হয়ে ওঠে, এই সংসারকে প্রকাশ প্রদান করে। সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে। অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয়।
যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন, তাতে কিছুই যায় আসে না। যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আসার আলো ফুটিয়ে তুলতে পারেন, তাতেও কিন্তু আপনার জীবন সার্থক। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মন এবং মস্তিষ্ক, এই দুই হলো মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি বলবেন, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? দুটোই তো সমান। না, যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন। প্রথম, মন। এই মন অত্যন্ত চঞ্চল হয়। এর নিজের কোনো বিবেক থাকে না, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না। এই মন শুধু বয়ে চলে। আর দ্বিতীয় হলো মস্তিষ্ক, সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে। এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবলও হয়। বেশিরভাগ সময় জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে। সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয়। কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে। কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে। সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান, তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন, পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন। হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল, কিন্তু দৃঢ় নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন। আস্তে আস্তে এই মন, যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল, আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে প্রত্যেক ব্যক্তি নিজের সংগ্রাম করে চলেছে। প্রত্যেক ব্যক্তির নিজের লড়াই আছে, আর সেই রণভূমিতে প্রত্যেক ব্যক্তি নিজের যুদ্ধে লড়াই করছেন। আর যদি যুদ্ধের কথা বলি, সেখানে কেউ বিজয়ী হয় বা কেউ পরাজিত। আর এখানে এটা বোঝা অত্যন্ত প্রয়োজনীয় যে কোথায় পরাজয়টা হওয়া গুরুত্বপূর্ণ আর কোথায় বিজয় লাভ করাটা গুরুত্বপূর্ণ। যদি আপনার এই যুদ্ধটা আপনার আপনজনের সাথে হয়, তাহলে সেখানে পরাজিত হওয়াটাই শ্রেয়। কারণ সেখানে পরাজিত হয়ে আপনি প্রসন্নতা লাভ করবেন। কিন্তু যদি এই যুদ্ধটাই আপনার নিজের সাথে হয়, নিজের মনের সাথে, নিজের মানসিকতার সাথে হয়, তাহলে এতে আপনাকে জয়ী হতে হবে। এই সংসারের যে কোনো যুদ্ধ হোক না কেন, সেটা রণভূমির পূর্বে এই মনের মাঝে লড়তে হয়। এবার যদি এই মন আপনার উপরে বিজয় লাভ করে, তাহলে রণভূমিতে আপনি পরাজিত হবেন। কিন্তু যদি আপনি এই মনের উপর বিজয় লাভ করতে পারেন, তাহলে এই সমগ্র সংসারে এমন কোনো স্থান নেই, এমন কোনো রণভূমি নেই যেখানে আপনি জয়লাভ করতে পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই যে সূচ দেখছেন, এর স্বভাব হলো গেঁথে যাওয়া। আর যদি এটা গেঁথে যায়, তাহলে এটা যন্ত্রণা দেবে। আর এটা হলো সুতো। যদি এই সুতোটা কোনো ঘড়ির সাথে বেঁধে দেওয়া হয় এবং এই ঘড়িটা ওড়ানো হয়, তাহলে অন্য কোনো ঘড়ির সুতো কাটতে এটা সাহায্য করতে পারে। কিন্তু যদি সূচ আর সুতো এই দুইকে একসাথে জুড়ে দেওয়া হয়, তাহলে এটা বস্ত্র নির্মাণ করতে পারে, কোনো জিনিস জুড়তে কাজে লাগতে পারে। এটাই হলো সংগঠনের শক্তি। যদি আপনি একত্রিত হতে পারেন আর একটি দিশায় অগ্রসর হন, তাহলে নেতিবাচক শক্তিও ইতিবাচক শক্তির রূপ ধারণ করতে পারে। এই সংসারে প্রত্যেক দিন নতুন কিছু সৃজন হচ্ছে। কিছু মানুষ একত্রিত হন, কিছু নতুন নির্মাণ করেন। কিন্তু এই ক্ষেত্রে এটা বোঝা প্রয়োজন যে আমরা কেমন সঙ্গ লাভ করছি, কার সাথে আছি। যদি আপনি সুতো হন আর ঘড়ির সাথে যুক্ত হন, তাহলে হয় অন্য ঘড়ি কাটবেন বা অন্য কোনো ঘড়ি আপনাকে কাটবে। কিন্তু যদি আপনি সুতো হন আর সূচের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি নির্মাণ করতে পারবেন, জোড়ার কাজ করতে পারবেন, শ্রেষ্ঠ কর্ম করবেন। এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।